শুরু হলো সব খবর উইথ জেডএসআরএম। কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর আপনাদের জানাবো। সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। একদিনে রেকর্ড 182 জনের দেহে শনাক্ত হলো করোনা ভাইরাস, আর 24 ঘন্টায় মারা গেছেন 5 জন। এই সময় অবশ্য নমুনা পরীক্ষাও নতুন রেকর্ড করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বোচ্চ 1570 জনের নমুনা পরীক্ষা হয়েছে এতে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 803 জনে, আর মৃতের সংখ্যা বেড়ে এখন 39 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এই সময় তিনি বলেন, যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে তাই লকডাউন জোরদার করতে হবে। এছাড়া যেসব বেসরকারি হাসপাতাল করোনা ভাইরাস পরীক্ষা করতে আগ্রহী তাদের অনুমতি দেবে মন্ত্রণালয়। নতুন সংক্রমিত হয়েছে 182 এবং মোট সংক্রমিত হলো 803। মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 5 জন, 3 জন ইতিমধ্যে সেরে উঠেছেন এবং মোট সেরে উঠেছে 42 জন। বিপদ এড়াতে ঘরে থাকতে হবে, এ কথা সবারই জানা। তারপরও কারণে অকারণে আর নানা অজুহাতে বের হচ্ছে ঢাকার মানুষ। শহরের পথে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা, আবার খাবারের সন্ধানে পথে পথে ঘুরছেন অনেকে। দূরত্ব বজায় রাখতে এবং মাস্ক ও গ্লাভস ব্যবহার নিশ্চিতের চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। কোনো কারণ ছাড়া যারা বের হচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা। ধান কাটার সময় আছে করে পাওয়া যায় না, নিজেগুলো তো ধান পাট নিজের না কাটলে পরে কে কাটি দেবে কে? প্রথমে সাভার যাইতেছি, ওইখান থেকে চান্দুরিয়া যাব, ওইখান থেকে কোনো গাড়ি পাইলে তবেই রাজশাহীতে যাইতে হবে। আমার তো ছেলে মানুষের করার মানুষ নাই। আমার এই দুই আপঙ্গু ইটভাটা কাজ করে খাইছি, আমি তো কাউ করে খাবার পারি না। প্রতিদিনই কেউ না কেউ বিভিন্ন অজুহাত দিয়ে বের হয় রাস্তায়। তারপরে আমাদের আইনগতভাবে আমরা যতটুকু সম্ভব মানুষকে সচেতন করার চেষ্টা করতেছি। অনেকে অসচেতন, এ বিষয়ে অনেকে অনভিজ্ঞ। আমরা চেষ্টা করতেছি যাতে প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের না হয়। লকডাউন এলাকার আশেপাশে বাজার যেগুলো আছে সেই এলাকাগুলোতে যেন একটা অন্য রোড দিয়ে মানুষ সুবিধাজনকভাবে যাতায়াত করতে পারে এবং বাজার করতে আসার সময় সবাই যেন মাস্ক এবং হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারে, এটার জন্য আমরা সবসময় সচেতন করে যাচ্ছি। করোনা সতর্কতায় বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণার পরও নির্দেশনা অমান্য করে নানা অজুহাতে ঘোরাফেরা করছেন অনেকেই। এতে বেগ পেতে হচ্ছে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জেলা ও বিভাগীয় শহরগুলোতে সকাল থেকে সমাগম দেখা গেছে। অযথা যারা ঘোরাঘুরি করছেন তাদের কঠোরভাবে নিষেধ করা হচ্ছে। এর মাঝে অনেকে নানা অজুহাতে বের হচ্ছেন। বিশেষ করে বাজার এলাকায় মানা হচ্ছে না শারীরিক দূরত্ব নিশ্চিতের নির্দেশনা। জরুরি সেবা ছাড়া কেউ জেলায় প্রবেশ করতে পারবে না, বেরো হতে পারবে না বলে জানিয়েছে প্রশাসন। এই নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এদিকে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাইবান্ধা সহ জেলা ও এলাকাভিত্তিক লকডাউন চলছে বেশিরভাগ এলাকায়। বাংলাদেশে সোমবার পর্যন্ত যে 621 করোনা রোগী শনাক্ত হয়েছে তার অর্ধেকই ঢাকায়। রোববার সকাল পর্যন্ত রাজধানীতে 313 জনকে শনাক্ত করেছে আইইডিসিআর। সবচেয়ে বেশি রোগী পুরান ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, ধানমন্ডি, বাসাবোতে। শুধু মিরপুরের টোলারবাগী আক্রান্ত 19 জন। এছাড়া উত্তরায় 17, ওয়ারিতে 16, ধানমন্ডিতে 14, লালবাগে 13, মোহাম্মদপুরে 12, বাসাবোতে 12, যাত্রাবাড়িতে 11, বনানীতে 7, গ্রিন রোডে 5, বসুন্ধরা আবাসিক এলাকায় 4 জন শনাক্ত হয়েছে। মিরপুর 11 নম্বরে 10 জন, 12 নম্বরে 8 জন ও মিরপুর 1 নম্বরে 5 জন শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় আরও 5,500 মানুষ মারা গেছে করোনা ভাইরাসে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন 1,14,000-এর বেশি। আক্রান্ত 18.5 লাখ। একদিনে প্রায় 72,000 নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। টানা কয়েকদিন লাফিয়ে বাড়ার পর নতুন সংক্রমণ ও প্রাণহানি কিছুটা কমেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে।
লন্ডনে দিনের ব্যবধানে করোনার প্রকোপ কখনো বাড়ছে কখনো কমছে। ভাইরাসের বিস্তার কমে আসার প্রাথমিক ধাপ এটি, কিন্তু ব্রিটেনের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলে প্রকোপ বাড়ছে, হয়তো মহামারীর মাঝামাঝি পর্যায়ে এটি। অনেক দেশের তুলনায় সংক্রমণ প্রাণহানি ব্রিটেনে কম হলেও বিপদ কেটে যায়নি। ইস্টারের পবিত্র সপ্তাহ শুরু হলো, কিন্তু একটু ভিন্নভাবে। গির্জায় যাব না, একে অপরের থেকে নিরাপদ শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখবো। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতাই হবে এবারের ইস্টারের লক্ষ্য। শীঘ্রই সগৌরবে ফিরবো আমরা, পুরো পরিবার, পুরো দেশ এক হয়ে করোনার বিরুদ্ধে জয় উদযাপন করব। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মারা গেলেন আরও 7 জন বাংলাদেশি। সব মিলিয়ে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা এখন 129। রোববার যারা মারা গেছেন তাদের মধ্যে 6 জন নিউ ইয়র্কের বাসিন্দা, 1 জন ভার্জিনিয়ার। মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন তানজিদ রাশেদ নামের এক নারী। এর আগে তার বাবাও ভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যেসব বাংলাদেশি মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন 2 জ্যেষ্ঠ চিকিৎসক। করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন কেমন আছেন তারা? সেবার পাশাপাশি পথ্য হিসেবে কি ওষুধ ব্যবহার করছেন চিকিৎসকরা? এমন নানা প্রশ্ন মানুষের মনে। দায়িত্ব সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ সর্দি, কাশি, শ্বাসকষ্টের ওষুধই দেয়া হচ্ছে বেশিরভাগ করোনা রোগীকে। কিছু ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় দেয়া হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের কিছু ওষুধ। করোনা বিষয়ক টেকনিক্যাল কমিটি সুস্থ হওয়া রোগীর রক্তের প্লাজমা ব্যবহার করে আক্রান্তদের চিকিৎসার পরিকল্পনাও করছে। তাদের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও উন্নত দেশের ফর্মুলাই ফলো করছে বাংলাদেশ। যাদের ভীষণ কাশি হয় তাদেরকে ফেনোফেনাডিন 120 আর মন্টিয়ার 10 এই ওষুধটা মূলত দেওয়া হয়। যাদের তীব্র শ্বাসকষ্ট হয় ভেন্টিলেশন অথবা তাদের অক্সিজেন সাপোর্টটা দেওয়া হয় এখান থেকে। আমরা ডেসিরাভির, অ্যাজিথ্রোমাইসিন এবং আপনার হাইড্রোক্সিক্লোরোকুইন এটা আমাদের বাংলাদেশে ব্যবহার করছি। অল্প যাদের রয়েছে সেইখানে এটা কাজ করে। ডুবে যাওয়া মানুষ একটা খড়কুটোকেও আঁকড়ে ধরে বেঁচে থাকে। তো আমাদের এই ব্যাপারটা হচ্ছে জনবলের অভাব আর অবকাঠামো স্বল্পতায় বাড়ছে না করোনা ভাইরাস টেস্টের পরিধি। প্রতিদিন হাজার খানেক নমুনা পরীক্ষা করা হলেও নির্ধারিত 17টি ল্যাব এখনও শতভাগ কাজে লাগাতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। আশা করা হচ্ছে এই মাসের শেষে বদলাবে ছবিটা। করোনা পরীক্ষায় যুক্ত হওয়ার কথা আরও 11টি ল্যাবরেটরির। এখন পর্যন্ত 70,000 পরীক্ষা কিট হাতে আছে, আসছে আরও, তাই আপাতত কিটের সংকট নেই। আশা করি এই আগামী ফ্রাইডে থেকে এটা শুরু করব। আপনি জানেন যে সবাই তো আসলে না, সবাই তো বলতে আপনার টেস্ট করতে সেটাতে পারদর্শীও না, আবার ধরেন টিভি পরীক্ষা করা একটু কঠিন। কোভিড-19 পেশেন্টের মতো উপসর্গ আছে কিনা, জ্বর এবং ড্রাই কাফ আছে কিনা, আমরা কিন্তু সেগুলো দেখে কিন্তু আমরা পেশেন্টকে স্যাম্পলটা কালেকশন করি। সবার কিন্তু করা দরকার নেই, কারণ এখন ইনফ্লুয়েঞ্জা সিজন, অনেকে এমনি ঠান্ডা কাশি, জ্বর, নাক দিয়ে পানি পড়তেই পারে। আমরা সেই উপসর্গগুলো দেখে কিন্তু আমরা মোটামুটি যাদেরকে প্রয়োজন মনে করি তাদেরকে কিন্তু আমরা স্যাম্পল কালেকশন করছি। ঢাকার পরই করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত নারায়ণগঞ্জে। সেখানকার পরিস্থিতি জানাতে সহকর্মী আমির হোসেন স্মিথ যুক্ত হয়েছেন। স্মিথ, অনেক আক্রান্ত এই জেলায়, সাধারণ মানুষকে ঘরে রাখতে কেমন তৎপরতা দেখছেন প্রশাসনের? সৌমিত্র, আপনি বলেছেন যে নারায়ণগঞ্জ আসলেই কিন্তু ডেঞ্জার জোনে আছে করোনা ভাইরাস আক্রান্তে। এখন পর্যন্ত প্রায় 120 থেকে 25 জন মানুষ কিন্তু সংক্রমণ হয়েছেন এবং 10 জনের মতো মারা গেছেন। তারপর থেকে কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসেছে। তারা বিভিন্ন কৌশল নিয়ে মানুষকে মোটিভেটেড করছেন, সতর্ক করছেন, ঘরে রাখার চেষ্টা করছেন, কিন্তু তারপরে অনেকে কিন্তু বাইরে বেরিয়ে আসছেন। আজ থেকে তারা একটু বিভিন্ন পাড়া মহল্লায় যে সমস্ত আড্ডাটি হয় বা বিভিন্ন মানুষজন বেরিয়ে আসে সেখানেও তারা অভিযান চালাবেন। জেলা গোয়েন্দা পুলিশ এবং পুলিশের কিছু স্পেশাল টিম গঠন করে কিন্তু বিভিন্ন পাড়া মহল্লায় তারা অভিযান চালাচ্ছেন। তারা বলছেন যে আর সতর্ক নয়, এখন আইনের আওতায় এনে তাদেরকে ঘরে আবদ্ধ করা হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নারায়ণগঞ্জের সিভিল সার্জনের দায়িত্বপ্রাপ্ত ইকবাল বাহার জানিয়েছেন যে নারায়ণগঞ্জ থেকে প্রতিদিনই কিন্তু
জেলা সিভিল সার্জন অফিস থেকে এবং আইডিসিআর এর পক্ষ থেকে কিন্তু প্রতিদিনই প্রায় 50 থেকে 80, 100, 200-র মতো করে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং সেই নমুনা সংগ্রহ করে কিন্তু ঢাকার আইইডিসিআর এ পাঠানো হচ্ছে এবং তারপরের দিন কিন্তু তার রেজাল্ট পাওয়া যাচ্ছে। এভাবে তারা নারায়ণগঞ্জে যারা সংক্রমণ হয়েছেন, যারা বেদিতে আক্রান্ত হয়েছেন, তাদেরকে তারা সেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে তারা একটি কথা বলছেন যে আতঙ্কিত না হয়ে ঘরে থাকুন, আইসোলেশনে থাকুন, কোয়ারেন্টাইনে থাকুন। জেলা প্রশাসনের বা সিভিল সার্জন অফিসের যে ডাক্তার আছে তারা নারায়ণগঞ্জবাসীর পক্ষে আছে। তবে স্থানীয় লোকজন এবং সাধারণ মানুষের দাবি হচ্ছে যে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যে চিকিৎসা সেবা পেতে কিন্তু তাদেরকে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে যে করোনা ইউনিট খোলা হয়েছে সেখানে যেন দ্রুত রোগী ভর্তি করা যায় সেই ব্যবস্থাটি করার তারা দাবি জানিয়েছেন এবং একটি বেসরকারি সংস্থা জিকেজি একটি হেলথ কেয়ার নামের একটি সংস্থা আজ থেকে কিন্তু তারা নমুনা সংগ্রহ করার জন্য শুরু করেছেন বেসরকারিভাবে। তবে সরকারি সহযোগিতায় আইডিসিআর এর অনুমতি বা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়েই কিন্তু তারা এই কাজটি করছেন। জেলা সিভিল সার্জন অফিস থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে বলে আমাদেরকে জানান। বুঝতে পারছি স্মিত, ধন্যবাদ আপনাকে। বাংলা নববর্ষ 1427 উপলক্ষে আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভাষণে প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা ভাইরাসের কারণে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দেবেন। গত 25 মার্চ করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে বিভিন্ন সরকারি কর্মসূচিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সরকার প্রধান। দেশের এই সংকটে দলীয় কোনো রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই হচ্ছে রাজনীতি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তার সরকারি বাসভবনের ব্রিফিংয়ে একথা বলেন তিনি। দেশের সব মানুষকে প্রধানমন্ত্রীর উদ্যোগে সামিল হবার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনাকে সাহায্য করতে হবে। তিনি বলেন দুর্যোগের মুহূর্তে অসহায় মানুষের ত্রাণ সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ করেছে একটি চক্র। ত্রাণ দেওয়ার নামে কোনো ধরনের লুটপাট সহ্য করা হবে না। দলীয় রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই আজকে রাজনীতি। হেল্প শেখ হাসিনা টু হেল্প ইউ। আপনাকে সাহায্য করার জন্য শেখ হাসিনাকে সাহায্য। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার যখন মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করছে, সেখানে বিএনপি পাশে না দাঁড়িয়ে দোষ ত্রুটি খুঁজে সমালোচনা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে মিন্টু রোডের বাসভবন থেকে ভিডিও বার্তায় তিনি কথা বলেন। আমরা সবসময় বলে এসেছি আসুন আমরা একসাথে কাজ করি, কিন্তু সেটিতে তারা সাড়া না দিয়ে বরং চিরচারিত সরকারের সবসময় দোষ ত্রুটি খোঁজা, সেই অভ্যাস থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। সমগ্র দেশে তাদের নেতাকর্মীদের জনগণের পাশে দেখা যাচ্ছে না, অথচ আমাদের দলের একেবারে গ্রাম পর্যায়ের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। বকেয়া বেতনের দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশো গার্মেন্টস শ্রমিক। সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত সড়কে অবস্থান করেন তারা। শ্রমিকদের অভিযোগ, বেতন পরিশোধ না করে মার্চের 25 তারিখ গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হয়। মালিকপক্ষ বলেছিল এপ্রিলের 5 তারিখ গার্মেন্টস খুলে বেতন পরিশোধ করা হবে, কিন্তু ইয়াকুব ফ্যাশন ও টেক্সটাইল লিমিটেড নামের দুটি গার্মেন্টস বারবার আশ্বাস দিয়েও বেতন পরিশোধ করেনি। উল্টো বহিরাগতদের দিয়ে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। এর প্রতিবাদে সকালে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে উত্তরখান থেকে উত্তরা আজমপুর প্রধান সড়কে এসে জড়ো হয়। আমাদের কোনো বেতন পরিশোধ করে দেয় নাই, আমরা না খাইয়া এখন আমরা রোডে বাধ্যতার কারণে বাইরে আছি। না, আমরা কিছু দেয় নাই, সরকারে মালিকেও দেয় নাই বেতন টেতন। পোশাক শ্রমিকদের পাওনার বিষয়টি দেখছে সরকার। গার্মেন্টস শ্রমিক সহ সকলকে জমায়েত থেকে বিরত থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন র্যাবের বিদায়ী মহাপরিচালক বেনজির আহমেদ। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান বর্তমান পরিস্থিতিতে সকলের উচিত সরকারের নির্দেশনা মেনে চলা। করোনা পরিস্থিতিতে যারা বেসরকারিভাবে ত্রাণ দিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি। তবে ত্রাণ বিতরণের সময় যেন সামাজিক দূরত্ব মেনে চলা হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকারও আহ্বান জানান বেনজির আহমেদ। গার্মেন্টস শ্রমিকদেরকেও আমরা অনুরোধ করব যে একত্রে কোনো জায়গায় একত্রে একেবারে গাদাগাদি করে কোনো কোথাও
সমবেত হবেন না। আমরা পত্রিকায় একজনকে 1 সের চাল দেওয়ার জন্য 14 জন লোকের গায়ে গা মিলিয়ে উপস্থিতির ছবি দেখতে চাই। আমরা দেখতে চাই যে প্রকৃত অর্থেই সাধারণ মানুষকে সাহায্য করার জন্য ভিতর থেকে তাগিদ, এবং সেই সাহায্য করতে গিয়ে আমরা যেন নিজেদের বিপদ ডেকে না নিয়ে আসি। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। করোনার প্রভাবে খেটে খাওয়া মানুষকে 20,000 প্যাকেট খাদ্য সহায়তা দেবে বিসিবি। বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের এই কার্যক্রম আগামী 1 মাস টানা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে কবে থেকে শুরু হবে খাদ্য বিতরণ তা এখনও নিশ্চিত করেনি বোর্ড। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী খুব শিগগিরই বিলি করা শুরু হবে। এর আগে চুক্তির বাইরে থাকা প্রথম শ্রেণীর ক্রিকেটার ও নারী ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছিল বিসিবি। এবার হুইল চেয়ার ক্রিকেট দলের সদস্যদেরও 10,000 টাকা সহায়তা দেয়া হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনিশ্চিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফের 4 টুর্নামেন্ট। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই সাফের 4টি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল এবছরেই। ছেলেদের অনূর্ধ্ব 15, মেয়েদের সাফ এবং অনূর্ধ্ব 18 সাফ ও বঙ্গবন্ধু সিনিয়র পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ। করোনা ভাইরাসের প্রভাবে অনিশ্চিত 4টি টুর্নামেন্টটি 19 থেকে 30 সেপ্টেম্বর ঢাকায় পুরুষদের বঙ্গবন্ধু সিনিয়র সাফের আসর হওয়ার কথা ছিল। অনূর্ধ্ব 15 নারী ফুটবলের স্বাগতিক হতে চেয়েছিল 2017 সালে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই মাসে ভারতে সাফের কংগ্রেস হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে তা স্থগিত হয়, যেখানে চূড়ান্ত হওয়ার কথা ছিল 4টি আসরের ভেন্যু। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের 3টি প্রজাতির সন্ধান পেয়েছেন গবেষকরা, যার সবগুলোই একটি আরেকটি থেকে ভিন্ন। বিবর্তনশীল বলেই এই ভাইরাসের প্রতিষেধক মিলছে না মহামারীর 3.5 মাসেও। এই অবস্থায় বিশ্বের নানা প্রান্তের আক্রান্তদের নমুনা বিশ্লেষণের মাধ্যমে ভাইরাসটির আদি উৎস বের করার চেষ্টা করছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। ভাইরাসটি বিবর্তনশীল, অল্প সময়ে এটি রূপ বদলে ফেলেছে, ফলে একই ভাইরাসের অনেক ধরন দেখা যাচ্ছে। তাহলে আসল ভাইরাস কোনটা? এটা জানতেই ভাইরাসটির একদম শুরুর জিনোম টাইপ শনাক্তের চেষ্টা চলছে। সব খবর উইথ জেডএসআরএম। ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর উইথ জেডএসআরএম। গুরুতর নয় এমন করোনা রোগীদের বাংলাদেশে যেভাবে চিকিৎসা চলছে উন্নত বিশ্ব তার ব্যতিক্রম নেই খুব একটা। এই তথ্য জানিয়েছেন নিউ ইয়র্কের স্টেটের আইল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর আকাশ ফেরদৌস। Medication, azithromycin or praguanil অথবা hydroxychloroquine, the other name of it, has been used very widely এবং এই ওষুধগুলো ব্যবহার করার পর বেশিরভাগ আমাদের 90-95% পেশেন্ট কিন্তু ভালোভাবে বাসায় চলে যাচ্ছে। যদিও এই দুইটা ওষুধ এখনও তেমন কোনো প্রুভেন কিছু নাই যে এটা এই ওষুধ এই রোগের জন্য এইটাই ওষুধ, বাট পেশেন্ট ভালো হচ্ছে। আশার কথা হচ্ছে এখানে আমি যেটা বলবো বাংলাদেশিদের জন্য এই দুটো ওষুধই কিন্তু বাংলাদেশে তৈরি হয় এবং খুব ভালোভাবে তৈরি হয় এবং এখানকার চেয়ে বাংলাদেশে আরও সস্তায় পাওয়া যাওয়ার কথা এই ওষুধগুলো। যারা অলরেডি ইনফেক্টেড এবং সার্ভাইভ করছে ওদের বডিতে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটা আমরা ইনফেক্টেড পেশেন্টকে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি এবং 2-1টা হাসপাতালে শুরু হয়েছে এখানে। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার 10 ডাউনিং স্ট্রিটের তরফ থেকে জানানো হয় প্রধানমন্ত্রীর পরবর্তী চিকিৎসা তার বাড়ি থেকেই হবে। তবে হাসপাতালের পরামর্শ অনুযায়ী এখনই কাজে ফিরছেন না বরিস। গেল 27 মার্চ 55 বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। মৃদু উপসর্গের কারণে তখন তিনি হোম কোয়ারেন্টাইনে চলে যান। 10 দিন পর তাকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে 3 দিন পর আইসিইউ ছাড়েন বরিস। যুক্তরাষ্ট্রে করোনার প্রকোপে স্পষ্ট হচ্ছে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের মধ্যে বিদ্যমান বৈষম্য। মহামারী কোভিড-19-এর বড় শিকার আফ্রো আমেরিকান জনগোষ্ঠী। মোট জনসংখ্যার 13% হলেও বেশিরভাগ অঙ্গরাজ্যেই তাদের আক্রান্তের হার 50%-এর বেশি। অভিযোগ উঠেছে ঐতিহাসিকভাবে বৈষম্যের শিকার কৃষ্ণাঙ্গদের স্বাস্থ্যসেবা এখনও অবহেলিত বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্রে।
আমার বোন করোনা ভাইরাসে মারা গেছে। একের পর এক মৃত্যু দেখতে হচ্ছে চোখের সামনে। এরপরও জীবিকার প্রয়োজনে আমাদের বের হতে হয়। সরকার ভালো করেই জানে আমরা বৈষম্যের শিকার। পুরো সমাজ থেকেই আমরা যেন বিচ্ছিন্ন। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। এটা খুবই দুঃখজনক। এই মুহূর্তে সবকিছু পরিবর্তন তো সম্ভব নয়, তবে আমরা সবাইকে জরুরি স্বাস্থ্যসেবার আওতায় আনার চেষ্টা করছি। জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে রাঙামাটিতে মৃত্যু হয়েছে একজনের। মধ্যরাতে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান 55 বছর বয়সী এই ব্যক্তি। সিভিল সার্জন জানান, জ্বর, সর্দি, কাশি নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে সেখানেই মারা যান। এরই মধ্যে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে নড়াইলে। খবর পেয়ে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল নমুনা সংগ্রহ করেছে তার। জানা যায় গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এই ঘটনায় 6 বারই লকডাউন করা হয়েছে, দাফন করা হয়েছে নিয়ম মেনে। শোয়েব রহমান যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে। শোয়েব, চট্টগ্রামে সবশেষ 24 ঘন্টায় 6 জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এক ট্রাফিক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন এমন শোনা গেছে, জানা গেছে। তাদের চিকিৎসার বিষয়ে জানতে চাই প্রথমে আপনার কাছ থেকে। সৌমিত্র, গত 24 ঘন্টায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজন চট্টগ্রামের বিআইটিআইডিতে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চট্টগ্রামের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। এবং একই সাথে গতকাল এক ট্রাফিক সদস্য আক্রান্ত হয়েছেন এবং তার আক্রান্ত শনাক্ত হওয়ার পরই কিন্তু চট্টগ্রাম উত্তর বিভাগের ট্রাফিক বিভাগের যেই ব্যারাক রয়েছে সেই ব্যারাকটি লকডাউন ঘোষণা করা হয়েছে এবং 225 জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তার মধ্যে ট্রাফিক পুলিশ তিনি প্রাথমিক অবস্থায় বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে প্রায় 5 দিন তিনি চিকিৎসা নেন। সেখানে যারা তাকে চিকিৎসা দিয়েছেন সেরকম 3 জন নার্স, 3 জন চিকিৎসক এবং 7 জন মেডিকেল স্টাফ সহ প্রায় 10 জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এবং গতকাল পটিয়ার একটি শিশু আক্রান্ত হয়েছিলেন। গতকালই তাকে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে আনা হয় এবং মধ্যরাতে সেই শিশুটি মারা যায় এবং নিয়ম অনুযায়ী তার দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এবং যেই স্থানগুলোতে অর্থাৎ যেই এলাকাগুলোতে করোনা রোগী শনাক্ত হয়েছেন সেই এলাকাগুলোর যেই যার বাড়ি রয়েছে অর্থাৎ যে বাড়িতে আক্রান্ত হয়েছেন তার আশেপাশে বাড়িগুলোকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং সেই জায়গাগুলোতে পুলিশের তল্লাশি বসানো হয়েছে যাতে করে কেউ যে লকডাউন ভঙ্গ করে সেই বাড়িগুলো আশেপাশে যেতে না পারেন। এবং একই সাথে চট্টগ্রামের যেই কমিউনিটি ট্রান্সমিশন সেটি যাতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে চট্টগ্রামকে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছে এক প্রকার। অর্থাৎ প্রবেশ পথগুলোতে কিন্তু তল্লাশি চৌকি বসিয়ে পুলিশ যানবাহন এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। প্রয়োজন ছাড়া কাউকেই চট্টগ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং একই সাথে তাদেরকে বেরও হতে দেওয়া হচ্ছে না। যদিও আমরা দেখেছি যে দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু মূল সড়কগুলো কিছুটা ফাঁকা থাকলেও অলিগলিতে কিন্তু সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় আমরা দেখেছি এবং মানুষের মধ্যে লকডাউন মানার ব্যাপারে এক ধরনের উদাসীনতা আমরা দেখেছি। বিশেষ করে বাজারগুলোকে কেন্দ্র করে কিন্তু সামাজিক দূরত্বের বিষয়টি ভঙ্গ করে আসছে সাধারণ মানুষজন। এবং এই বিষয়গুলো নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসনের আন্ডারে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা অভিযান চালাচ্ছেন, কিন্তু কোনো কিছুতে সামাজিক দূরত্বের বিষয়টি কিন্তু এখন পর্যন্ত অলিগলিতে নিশ্চিত হচ্ছে না। এই ব্যাপারে সাধারণ মানুষ আরও কিছুটা কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। সৌমিত্র, আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও আয় নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অনলাইন ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন নিম্ন আয়ের 1,70,00,000 পরিবারকে মাসে 8,000 টাকা করে সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সিপিডি বলছে প্রান্তিক জনগোষ্ঠীর অনেকের কাছেই এখনও সহায়তা পৌঁছানো যায়নি। সরকার করোনা দুর্যোগ মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে যা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে কার্যকর হবে। সিপিডি ব্যাংকিং খাতের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। গবেষক তৌফিকুল ইসলাম খান ব্যাংকিং খাতে সংস্কার আনার আহ্বান জানান। বলেন, এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের সাথে ব্যাংকের যোগাযোগ নেই। সেসব প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়াতে প্রণোদনা প্রয়োজন। সে বিষয়টি বিবেচনায় আনার তাগিদ দিয়েছে সিপিডি। সংস্থাটি বলছে, প্রণোদনার সর্বোত্তম ব্যবহারের জন্য একটি সমন্বিত নীতিমালা দরকার। অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি সমন্বয়ও প্রয়োজন। এই যে
প্রণোদনাগুলি দেওয়া হয়েছে এর বেশিরভাগই কিন্তু ব্যাংক নির্ভর, ব্যাংকের লিকুইডিটি কতখানি আছে সেটার উপরে নির্ভর করবে এবং প্রয়োজনীয় লোকেরা এবং ক্ষতিগ্রস্ত লোকেরা যাতে পায়, ক্ষতিগ্রস্ত খাতগুলো যাতে পায় সেইটার ব্যাপারে সুশাসন নিশ্চিত করা এবং বলার অপেক্ষা রাখে না যে আমরা এখানে এই প্রণোদনার মধ্যে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো ধরনের বরাদ্দ, সুনির্দিষ্ট বরাদ্দ দেখতে পাইনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে 25 মার্চ থেকে বন্ধ সকল ব্যবসা প্রতিষ্ঠান। একই সঙ্গে বন্ধ করা হয়েছে সারা দেশের মার্কেট এবং বিপণী বিতানও। হঠাৎ করে সকল দোকান বন্ধ করায় সংকটে পড়েছে সংশ্লিষ্ট লাখ লাখ কর্মচারী। পাওনা পরিশোধ করা নিয়ে অনিশ্চয়তায় বাড়ছে ক্ষোভ। মালিকদের পক্ষ থেকে পাওনা পরিশোধের তেমন উদ্যোগ নেই। কর্মসংস্থান ধরে রাখা এবং বেতন পরিশোধে সরকারের কাছে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। এখন তো এই মুহূর্তে তো বেতন টেতন সব বন্ধ আর কি, বেতন টেতন কিছু দিচ্ছে না, বাড়িতেও যাইতে পারতেছি না কারণ এই দেশের পরিস্থিতি খারাপ, ভয়াবহ অবস্থা। সারাদিনে যা বিক্রি হয় তার লভ্যাংশটা তারা বাসায় নিয়ে তাদের বাচ্চা পরিজন সবাইকে দিবে এবং কর্মচারী এবং দোকান ভাড়া, এটা সারা মাসের একটা হিসাব তাদের কাছে এইভাবেই থাকে। কিন্তু হঠাৎ করেই আমরা বন্ধ করে দেওয়াতে আসলে এই দোকানদারগুলি খুব একটা খারাপ পজিশনের মধ্যে তারা পড়ে গিয়েছে। আমাদের কর্মচারী এবং মালিক এবং আনুষঙ্গিক ব্যয়ভারের যে খরচ, আমরা বাসায় যাচ্ছি অনির্দিষ্টকালের জন্য, কবে আমরা দোকান খুলতে পারবো তারও কোনো প্রস্তুতি আমাদের হাতে ছিল। শরীয়তপুরে দিন দিন মশলা জাতীয় ফসল, কালোজিরা আর ধনিয়ার আবাদ বৃদ্ধি পাচ্ছে। বোরো আবাদের চেয়ে খরচ কম কিন্তু লাভ কয়েক গুণ বেশি। একই জমিতে বছরে 3টি ফসল চাষ করে লাভবান হচ্ছে কৃষক। ফসল কেন্দ্র করে গড়ে উঠছে মৌখামার। বাড়তি আয়ের পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে ফলনও। কৃষি বিভাগ বলছে শরীয়তপুরে মশলা জাতীয় ফসল চাষাবাদে ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। 1 বিঘা জমিনে আমাদের 6 মণ কালিজিরা হয়। 6 মণ কালিজিরা হলে আমরা প্রতি বিঘাতে 36,000 টাকা বিক্রি করতে পারি। খরচ হয় মাত্র 4,000 টাকা। গত বছর করছিলাম 1 বিঘা, এবার করছি 1.5 বিঘা। এটা আমরা লাভবান হয়ে দেখেই বেশি বেশি আমরা কালিজিরাটা। এর ফলন বেশি এবং এটা উচ্চ মূল্যের ফসল। এই উচ্চ মূল্যের ফসল আবাদ করে তারা আবাদ পাচ্ছে এবং এখানে মৌ চাষিরাও আবাদে মৌ সংগ্রহ করতে আসছে। করোনা সতর্কতায় সারা দেশের মতো স্থবির হয়ে পড়েছে নদী পাড়ের জনপদ। বন্ধ নৌপথগুলো, নদীতে মাছ ধরাও নিষেধ। স্বস্তির বিষয় হলো নৌপথে অকারণে চলাফেরা প্রায় বন্ধ। কষ্ট হলেও করোনার বিস্তার ঠেকাতে নিয়ম মানছে মানুষ। চাঁদপুরে মেঘনার সঙ্গে মিশেছে পদ্মা। বড় নদী থেকে ছোট নদী, সেখান থেকে খালে খালে চলছে টহল। নৌপথ নিশ্ছিদ্র করার সব চেষ্টাই দৃশ্যমান। আমাদের যে কোস্টগার্ডের যতগুলো অঞ্চল রয়েছে সেই সকল অঞ্চলে আমরা আমাদের নিয়মিত টহল পরিচালিত করছি এবং সব জায়গাতেই পরিলক্ষিত হচ্ছে যে লোকজন কিছুটা সচেতন হয়েছে এবং তাদের এই নৌপথে বাইরে আসার বা চলাচল করার যে প্রবণতাটা তা ইতিমধ্যে কিছুটা হ্রাস পেয়েছে। বরাবরই বর্ষবরণে বিশেষ আয়োজন করে থাকে ছায়ানট, কিন্তু করোনা সংক্রমণ রোধে বাইরে বর্ষবরণের অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। উৎসব নয়, সময় এখন দুর্যোগ প্রতিরোধের। এই প্রতিপাদ্যে ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে সীমিত আকারে বর্ষবরণের আয়োজন করেছে সংগঠনটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন। জানা যায় বিটিভির সহায়তায় 14 এপ্রিল সকাল 7টা থেকে 1 ঘন্টার একটি অনুষ্ঠান প্রচার করা হবে। বরাবরের মতো সেখানে সঞ্জিদা খাতুনের বক্তব্য থাকবে। এছাড়াও ছায়ানটের পূর্বের বর্ষবরণ অনুষ্ঠানের বেশ কিছু সংকলিত অংশ ও গান যুক্ত করা হবে। বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে অনুষ্ঠানটি প্রচার হবে। রাষ্ট্রীয় এই চ্যানেলের কাছ থেকে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানের ফ্রেশ ফিড পাবে। তাছাড়া ছায়ানটের ইউটিউব ও বিটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। করোনা পরিস্থিতিতে ঘরে বসে সকলকে পয়লা বৈশাখ উদযাপনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। তিনি বলেন, দলমত নির্বিশেষে সব বাঙালির জন্য দিনটি উৎসবের। এবারকার পরিস্থিতি একটু আলাদা। বিশ্বে মহামারী ছড়িয়ে পড়ছে, আমাদের দেশে প্রভাব এসেছে। তবে আমি সবাইকে বলবো যে এই আনন্দ উৎসবটি আমরা করব। আমরা সকলেই নিজের নিজের অবস্থান থেকে, নিজের ঘরের ভেতর থেকেই এই উৎসবটিকে আমরা পালন করে যাব। একেবারে নীরবেই বিদায় নিচ্ছে বাংলা বছর 1426। চৈত্র সংক্রান্তি উদযাপনে নেই কোনো আনুষ্ঠানিকতা,
নেই বর্ষবরণেরও আয়োজন। করোনার সতর্কতায় নতুন বছরকে বরণের কোনো আমেজ নেই দেশ জুড়ে। পার্বত্য জেলাগুলোতেও নেই বৈশাখীর আয়োজন। সামাজিক দূরত্ব নিশ্চিতে এবছর বন্ধ রয়েছে বৈশাখী উৎসব। অথচ প্রতি বছর পাহাড়ে ফুল ভাসিয়ে বিজু উৎসবের সূচনা করে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এর মধ্যে পার্বত্য জেলায় অনেক গ্রামে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। অবশ্য কেউ কেউ ঘরোয়াভাবে পালন করছে বৈশাখী। বর্ণাঢ্য এই উৎসবে যে টাকা ব্যয় হয় তা দিয়ে কর্মহীন মানুষদের পাশে থাকার আহ্বানও জানানো হয়েছে। করোনার জন্য তহবিল গঠন করতে এবার প্রেমিক খুঁজছেন কানাডার টেনিস তারকা ইউজেনি বুশার্ড। 2410 পাউন্ডের বিনিময়ে বব নামের এক ভক্তের সাথে ডেটিংয়ে যাবেন 26 বছর বয়সী এই গ্ল্যামার গার্ল। এই অর্থে খাবার দেওয়া হবে কানাডার স্থানীয় এক হাসপাতাল স্টাফদের। লকডাউন পরিস্থিতিতে একজন বন্ধুর অভাব টের পাচ্ছেন কানাডিয়ান এই সুন্দরী। এ নিয়ে টুইট করেন বুশার্ড। ইনস্টাগ্রামে লাইভে বিষয়টি তুলে ধরেন। পরে এক ভক্ত 400 পাউন্ডের বিনিময়ে রাজি হন ডেটিংয়ে। তবে 2410 পাউন্ড দাবি করেন বুশার্ড। বব নামের ওই ভক্ত রাজিও হয়ে যান। এর আগে আটলান্টা ফ্যালকনস প্যাট্রিয়টসের ম্যাচে বাজিতে হেরে ভক্তের সাথে ডেট করেন বুশার্ড। করোনার প্রাদুর্ভাবে এবার বন্ধ হলো চলতি বছরের রজার্স কাপ। টুর্নামেন্টে নারী বিভাগের খেলা স্থগিত করলেও পুরুষদের ইভেন্টের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি এটিপি। আগস্টে মন্ট্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা মেয়েদের এই টুর্নামেন্ট। করোনার কারণে এর আগে বাতিল হয় উইম্বলডনও। এবার 12 জুলাই পর্যন্ত টেনিস বিশ্বে পুরুষ ও নারী বিভাগের সব খেলা স্থগিত। চলছে সব খবর উইথ জেডএসআরএম। ছোট আরো একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর উইথ জেডএসআরএম। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি প্রস্তুত হচ্ছে বেসরকারি হাসপাতালও, যেখানে থাকছে ভেন্টিলেটরযুক্ত আইসিইউ সুবিধা ও আইসোলেশন বেড। বেসরকারি পর্যায়ের এমন উদ্যোগ ইতিবাচক বলছে প্রশাসন। আমাদের যা যা ভেন্টিলেটর আছে ওখান থেকে কিছু কিছু নিয়ে আমরা হলি ক্রিসেন্টটাকে তৈরি করে দিব। সব ওখানে 10টা দিয়ে শুরু করে আস্তে আস্তে বাড়াই দিব। তখন একটা হাসপাতালে সব রোগীগুলো যাইতে পারবে, কোনো এইখানে 2টা ওখানে 2টা না যে এইখানে সাপোর্ট নিতে পারবে। ট্রেনিংয়ের ব্যাপারে যৌথভাবেই হবে, আমাদেরও আছে, ওনার আছে। এটার জন্য একটা প্রোটোকল তৈরি করা হয়েছে। এটা সারিয়ে সাহেব ডাইরেক্ট পরিচালক মহোদয় ওখানে আছে, উনি একটা প্রোটোকল করছেন যে কীভাবে ডিউটিগুলো করা হয়। এখানে কয়টা ভেন্টিলেশন বসানো যায়, আইসিইউ বেড বসানো যায়, ওটা থেকে যেভাবে যারা এক্সপার্টার যেভাবে পরামর্শ প্রদান আমরা খুব দ্রুততার সাথে সেইখানে আমরা আইসিইউ। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বন্ধ দোকানপাট, খাবার, হোটেল। প্রশাসনের কঠোর নজরদারিতে রাস্তাঘাটে মানুষের সংখ্যাও কম। তাই এতদিন যারা অন্যের কাছে হাত পেতে ক্ষুধা মেটাতো, সেই ভবঘুরেরা পড়েছে সবচেয়ে বিপাকে। বরিশালে এসব ভবঘুরেদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। সারাদিনে কিছু খাই নাই, ঠিক আছে, এখন খিচুড়ি দিয়েছে, খিচুড়ি খাইছি, খুবই ভালো লাগছে। একজনের চোখ কান হয়ে গেছে, হ্যাঁ তো ইয়ে করতে পারে না, হ্যাঁ আমি একটা দিছি আর আমি 2টা রয়েছি। আমরা খাবারের ব্যবস্থা করেছি এবং এটি আমরা আশা করি আমরা এটি চালিয়ে যাব এবং এই ব্যাপারে সকল সাংবাদিকরা ঐক্যমত। দুপুরবেলা একবেলা এদেরকে যদি রান্না করে খাবার দেওয়া হয় তাহলে এরা পেট ভরে খেতে পারবে এবং দেশের ক্রান্তি লগ্নে এরা অন্ততপক্ষে বুভুক্ষ বা না খেয়ে থাকবে না। জনপ্রতিনিধিদের দুর্নীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। সকালে লালমোহন পৌরসভা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনে তিনি বলেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কর্মহীন মানুষদের দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী। এতে কেউ কোনো রকম অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পরে জেলার বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক ছিটানোর কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিন দিন বাড়ছে ত্রাণের জন্য হাহাকার। ক্ষুধার জ্বালায় সড়কে নেমে বিক্ষোভ করা মানুষের সংখ্যা বেড়েই চলছে। তারা বলছেন, কর্মহীনদের সহায়তা করার আশ্বাস দেয়া হলেও ত্রাণ মিলছে না। অন্যদিকে সরকারি খাদ্য সামগ্রী আত্মসাতের যেন হিড়িক পড়েছে। আজও বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে ওএমএস-এর চাল ও টিসিবির তেল।
সবাই ত্রাণ পাবেন, কেউই বাদ যাবেন না। এবং আমরা ডিসি অফিস থেকে স্যারের মাধ্যমে বাকি জনপ্রতিনিধি সবার সমন্বয়ের মাধ্যমেই একটা ত্রাণের সুষ্ঠু বন্টন হবে। 200 স্লিপ আজকে পাইছি, আজকে দিতেছি। এই স্লিপে এই এলাকাতে ত্রাণের চাহিদা মেটানো সম্ভব না। ওএমএস ও ত্রাণ বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, দোষীদের আইনের আওতায় কঠোর শাস্তি দেয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে মন্ত্রী বলেন, অনিয়ম হলে প্রয়োজনে অভিযুক্তদের বরখাস্ত ও তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। আর সংশ্লিষ্ট ডিলারদের লাইসেন্সও বাতিল করবে সরকার। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। খাদ্যের কোনো ঘাটতি নেই, 15 লক্ষ সরকারি মজুদ রয়েছে। তাছাড়া বিভিন্ন মিল এবং বাজারে খাদ্যের ঘাটতি হবে না ইনশাল্লাহ। কালোবাজারি যদি কেউ করে এবং এটার কঠোর শাস্তি বিধান করার জন্য আবারও আমি প্রশাসনকে নির্দেশ দিচ্ছি। মানিকগঞ্জে ওএমএস এর চাল আত্মসাতের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গাইরে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চলে এই কর্মসূচি। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিকের গোডাউন থেকে জব্দ করা হয় 44 বস্তা চাল। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে গাইবান্ধার সাঘাটায় 10 টাকা কেজির ওএমএস এর চাল বিক্রির সময় ডিলার মজদার রহমানকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে 300 কেজি চাল। সাম্প্রতিক নানা উদ্যোগের পরও প্রাইভেট প্র্যাকটিস শুরু করেননি রাজশাহীর বেশিরভাগ চিকিৎসক। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর তথ্য বলছে, প্রায় 70% চিকিৎসক এখনও তাদের চেম্বারে বসছেন না। চিকিৎসকদের দাবি, রোগটি যাতে সামাজিকভাবে ছড়িয়ে না পড়ে সে কারণে সীমিতভাবে হচ্ছে প্রাইভেট প্র্যাকটিস। এতে বেশ বিপাকে পড়েছেন রোগীরা। বলছে হ্যাঁ সিটি স্ক্যান হবে, তারপরে যখন টাকা জমা দিতে গেলাম তারপরে আমাকে বলছে যে এখানে সিটি স্ক্যান হবে না। পেশেন্টগুলো ইনজিউর্ড পেশেন্ট, ট্রমাটাইজড পেশেন্ট, এইসব পেশেন্ট যদি আমরা চেম্বার না করি অথবা হাসপাতালে যদি সাপোর্ট না দেই, তো যার আত্মীয় স্বজন সেই বুঝতে পারে যে আসলে ইনজিউর্ড হলে কি অবস্থাটা হয়। নিউরোলজি চিকিৎসক ডাক্তার পারভেজ আমিন কিছুদিন বিরতির পর আবারও শুরু করেছেন প্রাইভেট প্র্যাকটিস। নিউরোলজির পেশেন্ট মানে এটা ক্রনিক পেশেন্ট, হয়তো পুরনো স্ট্রোক, ডায়াবেটিস বা আরও রিলেটেড কিছু সমস্যা থাকে মানুষের, বয়স্ক পেশেন্টই বেশি। আমাদের ইসাক স্যার উনি কিন্তু বেশ কিছুদিন থেকে নাই। তারপরে আমাদের শফিকুল স্যার আগে আমাদের এখানে চেম্বার করতো, এখন শুধুমাত্র উনি অপারেশন করতো। খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ করেছে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারগুলো। সকালে যশোরের রেলগেট এলাকায় সড়কে বিক্ষোভ করেন তারা। দরিদ্র পরিবারগুলোর অভিযোগ, করোনার প্রভাবে কর্মহীন মানুষকে সহায়তার কথা বলা হলেও তাদের কাছে পৌঁছাচ্ছে না ত্রাণ সামগ্রী। একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি এবং খাদ্য অফিসে গিয়েও পাওয়া যাচ্ছে না সহায়তা। উপায় না পেয়ে বিক্ষোভে নেমেছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্যই ত্রাণ দিয়েছেন, জেলা প্রশাসন যশোরের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হচ্ছে তাদের সবার একটা তালিকা করে, ওনাদের একজন প্রতিনিধির নাম্বার আমি নিয়েছি, তার মাধ্যমে যোগাযোগ করে সবাই এখানে সবাই ত্রাণ পাবেন, কেউই বাদ যাবেন না। খুলনা থেকে এ পর্যায়ে যুক্ত হয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস, তার সাথে কথা বলছি। প্রবীর, সন্ধ্যা হয়ে গেছে, খুলনার পরিস্থিতি কেমন? অযথাই ঘোরাফেরা করা মানুষের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? ব্যবস্থা আসলে প্রশাসন থেকে অনেকটাই নেওয়া হচ্ছে। যদি বলি খুলনা মেট্রোপলিটন পুলিশ, তারা কিন্তু সন্ধ্যার আগে এবং সন্ধ্যার পরে তারা টহল দিচ্ছে, রাস্তায় মাইকিং করছে মানুষকে ঘরে যাওয়ার জন্য। কিন্তু মানুষ এখনও পর্যন্ত আসলে রাস্তায় রয়েছে। মানুষ একই সাথে 2 থেকে 3 জন এবং 4 জন আমরা রিকশায় দেখেছি, একই মোটরসাইকেলে 3 জন পর্যন্ত চড়তে দেখেছি। যে সামাজিক এবং শারীরিক দূরত্ব যে ভাষাই বলা হোক না কেন, মানুষ আসলে সেটা ভালোভাবে মানছে না। দেখতে পাচ্ছেন যে প্রধান সড়কের পাশের একটি গলি, সেখানে কিন্তু এখনও অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়ত প্রশাসনের টহল গাড়ি যেগুলো রয়েছে, র্যাবের গাড়ি, সেনাবাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি, শুধু তাই নয়, জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছে তারাও কিন্তু
জেল জরিমানা পর্যন্ত করছে খুলনা শহরে। অযথা বাইরে ঘোরাফেরা করা, মাস্ক ব্যবহার না করা, গ্লোভস ব্যবহার না করা, এই সমস্ত অপরাধের কারণে কিন্তু তারা জরিমানা করছে 200, 400, 500 টাকা করে। কিন্তু তারপরেও মানুষ রাস্তায় নেমে আসছে, মানুষ কিন্তু রাস্তায় থাকছে। বারবার তাদেরকে বলার পরেও মানুষ ঘরে ফিরছে না। এমন পরিস্থিতিতে যারা সচেতন মহল রয়েছে তারা কিন্তু বলেছে প্রশাসনকে আরও বেশি কড়া হতে হবে, না হলে মানুষের যে অসুবিধা, অর্থাৎ যে সামাজিকভাবে এই রোগ বিস্তারের সুযোগ রয়েছে সেটি যদি রোধ করা না যায় তাহলে এই রোগ আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা আমরা সবাই জানি। সেজন্য সচেতন মহলের দাবি হচ্ছে আরও বেশি কঠোর হয়ে, প্রশাসন যত বেশি কঠোর হবে মানুষ আসলে তত বেশি ঘরে থাকবে। সেজন্য মানুষ যাতে ঘরে থাকে সেজন্য কিন্তু সবাই বলছে, তারপরেও কিন্তু মানুষ ঘরে থাকছে না। সৌমিত্র, সে তো দেখতেই পাচ্ছি। প্রবীর, ধন্যবাদ আপনাকে। যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি এক হাজতি হ্যান্ডকাপ সহ পালিয়ে গেছে। রোববার রাত 10টার দিকে ওয়ার্ডের একটি জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় সুজন নামের ওই আসামি। হাসপাতালের চিকিৎসকরা জানায়, গেল 10 এপ্রিল সুজনকে জেনারেল হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। জ্বর, সর্দি ও গলা ব্যথা থাকায় তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। করোনার কারণে বিপাকে জয়পুরহাটের পোলট্রি শিল্পের সাথে জড়িতরা। যোগাযোগ ব্যবস্থা বন্ধ আর বাজারে চাহিদা না থাকায় বিক্রি হচ্ছে না মুরগি ও ডিম, আবার দাম নিম্নমুখী হওয়ায় লোকসানও হচ্ছে। পরিস্থিতি উত্তরণে সরকারি পদক্ষেপ চান ব্যবসায়ীরা। এর মধ্যে সংবাদ সম্মেলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। শিল্প রক্ষায় ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। বিভিন্ন জায়গাতে সোনালী মুরগি যায়, সেই শহরগুলো এখন বর্তমানে ফাঁকা হয়ে গেছে। আমাদের বাজার ব্যবস্থা নষ্ট হওয়ার কারণে আমরা কোনো পণ্য বিক্রি করতে পারছি না এবং বিনা পয়সায় বাচ্চা বিক্রি করতে হচ্ছে। করোনা মুক্ত যতদিন ঘোষণা করা হবে না ততদিন পর্যন্ত ব্যাংকের সুদ মৌকুব ঘোষণা দাবি করেছি। বিনা সুদে আমাদের প্রান্তিক কৃষকদের ঋণের ব্যবস্থা করতে হবে, পাশাপাশি দেনা পাওনা রয়েছে সেগুলি পরিশোধ করার মতো প্রয়োজনীয় অর্থ আমরা চাচ্ছি। জামালপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী শোয়েব হোসেন, তার সাথে কথা বলছি। শোয়েব, সরকারের নির্দেশনার পর কর্মহীনদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না, তারপরেও কারণ হিসেবে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি তারা কি বলছেন আসলে? সৌমিত্র, আজকে এই জামালপুরের ত্রাণ যে সার্বিক ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে কিছুক্ষণ আগে একটি বৈঠক হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। সেখানে তারা যেটি বলেছেন, জামালপুরে প্রায় 3 লাখ পরিবারের তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ত্রাণ সহায়তা পৌঁছাবেন। এর মধ্যে 81,400 পরিবারের মাঝে তারা কিন্তু ইতিমধ্যে ত্রাণ সহায়তা দিয়েছেন। কিন্তু বড় ব্যাপার যেটি, মানুষের চাহিদা কিন্তু এখন যে চাহিদা রয়েছে সেই তুলনায় সেটি একেবারে অপ্রতুল। তারা ধাপে ধাপে ত্রাণ বিতরণ করছেন এবং সেই সাথে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত জামালপুরে 6টি গুদাম থেকে কিন্তু সরকারি চাল জব্দ করেছে প্রশাসন এবং এই ঘটনায় 6টি মামলা দায়ের হয়েছে, যেখানে আসলে স্থানীয়রা অভিযোগ করছেন তারা সে ত্রাণগুলো সঠিকভাবে তারা পায়নি। এই ত্রাণগুলো কিন্তু তারা বিভিন্নভাবে আসলে বাইরে কালোবাজারে বিক্রির জন্য বিভিন্ন জনপ্রতিনিধি সহ বিভিন্ন যারা প্রভাবশালী রয়েছেন তারা এই ত্রাণের যে চাল রয়েছে সেগুলো বাইরে বিক্রি করছেন, এমন অভিযোগ কিন্তু মাঠে রয়েছে। যার ফলে কিন্তু স্থানীয় জনগণ যারা তারা কিন্তু আসলে বিক্ষোভ করছেন, ত্রাণ না পেয়ে ত্রাণ বঞ্চিত যারা রয়েছেন তারা রাস্তায় নামছেন, তারা মানববন্ধন করছেন। যদিও প্রশাসন বলছে যে ধীরে ধীরে সবার মাঝেই ত্রাণ সহায়তা দেওয়া হবে এবং একটি লোককেও তারা ত্রাণ সহায়তার বাইরে রাখবেন না, কিন্তু মাঠের পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে 30 ভাগ মানুষ জেলায় যারা রয়েছেন নিম্নয়ের মানুষ তারা 30 ভাগ মাত্র ত্রাণ পেয়েছেন এবং বাকি যারা রয়েছেন তারা কিন্তু এখনো ত্রাণ সহায়তার বাইরে রয়ে গেছেন। যদিও প্রশাসন বারবার বলছে তারা ত্রাণ সহায়তা ঘরে ঘরে পৌঁছে দিবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই ত্রাণের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সৌমিত্র, ধন্যবাদ আপনাকে। সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশেষ মেশিন দিয়ে জীবাণুনাশক ছিটানো হচ্ছে বান্দরবানে। সকালে রেইসা সেনা ও পুলিশ চেকপোস্টে জীবাণুনাশক মেশিন স্থাপন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এর উদ্বোধন করেন। এদিকে বান্দরবানে প্রধান সড়ক সহ বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলকে 25 লক্ষ টাকার বিমার আওতায় নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে বয়স 18 কম হওয়ায় নওরোজ নাবিল এবং এস এম মেহরাবের বিমা 10 লাখ টাকা। এতদিন কেবল কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং
প্রথম শ্রেণীর ক্রিকেটাররা ছিলেন বিসিবির বিমা সুবিধার আওতায়। এবারই প্রথম বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের বিমা সুবিধার আওতায় আনা হলো। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা 17 ক্রিকেটারের প্রত্যেকের জীবন বিমা 50 লাখ টাকার, আর প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সমান 25 লাখ টাকার বিমার আওতায় আকবর শামীমরা। হাসপাতাল থেকে ছাড়া পেলেন করোনা ভাইরাসে আক্রান্ত লিভারপুল কিংবদন্তি কেনি ডালগ্লিশ। তবে বাড়িতে আইসোলেশনে থাকতে হবে তাকে। শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা। 8 এপ্রিল শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন 69 বছর বয়সী কেনি। রুটিন চেকআপে তার কোভিড-19 পরীক্ষা হয় এবং অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে তিনি পজিটিভ। যদিও ডালগ্লিশের শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না। খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে লিভারপুলকে 8 বার লিগ শিরোপা আর 3টি ইউরোপিয়ান কাপ জেতানোর স্মৃতি আছে কেনির। 1995 সালে ব্ল্যাকবার্ন রোভার্সকে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছিলেন ম্যানেজার হিসেবে। করোনা ভাইরাসে আক্রান্তদের মরদেহ পোড়ানো বাধ্যতামূলক করেছে শ্রীলঙ্কা সরকার। দেশটির সংখ্যালঘু মুসলমানদের প্রতিবাদ অগ্রাহ্য করেই রোববার এই নির্দেশ জারি করা হয়। শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যিনি মারা যাবেন তার মরদেহ পোড়ানো হবে। ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 3 জন মুসলমান। পরিবারের বিরোধিতা সত্ত্বেও মরদেহগুলো পুড়িয়ে ফেলে কর্তৃপক্ষ। দেশটির মোট জনসংখ্যার 10 ভাগই মুসলমান। নতুন করে 43 জনের মৃত্যুতে করোনায় ভারতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 331 জনে। আক্রান্তের সংখ্যা 9000 ছাড়িয়েছে। এখনও করোনার সংক্রমণ শূন্য এমন 400 জেলা হবে গ্রিন জোনভুক্ত। 15 জনের কম আক্রান্ত বা সংক্রমণ স্থিতিশীল এমন এলাকাগুলো হবে অরেঞ্জ জোন। 15 জনের বেশি আক্রান্ত সব এলাকা হবে রেড জোন। বন্ধ থাকবে সব ধরনের কাজকর্ম। 14 মার্চ থেকে 21 দিনের লকডাউনের অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ভারত। প্রতিবেশী পাকিস্তানেও করোনা আক্রান্তের সংখ্যা 5000 ছাড়ানোয় আজ আসতে পারে লকডাউনের ঘোষণা। দেশটিতে ভাইরাসে মারা গেছেন 91 জন। করোনা মোকাবেলায় গোটা দেশে লকডাউন। এই পরিস্থিতিতে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির 25,000 দৈনিক রোজগেরে কর্মীর পাশে দাঁড়িয়েছেন সালমান খান। লকডাউন চলাকালীন দৈনিক রোজগেরে কর্মীদের পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব তো নিয়েছেনই, পাশাপাশি 23,000 কর্মীর তালিকা তৈরি করে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়ে দেওয়া শুরু করেছেন বলিউড ভাইজান। যাতে কোনো রকম কারচুপি না হয় সে কথা মাথায় রেখেই কর্মীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে যে শুধুই কথার কথা নয়, সালমান যে সত্যিই দৈনিক এই কর্মীদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন তা উঠে এসেছে রাজনৈতিক ব্যক্তিত্ব বাবা সিদ্দিকী টুইটার হ্যান্ডেলে। এভাবে মানুষের পাশে থাকার জন্য সালমানকে ধন্যবাদ জানিয়েছেন বাবা সিদ্দিকী। কলকাতার সিনেমার জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহানের বাবা শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে প্রচণ্ড জ্বর নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এদিকে গুঞ্জন উঠেছে জ্বরের সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়েছে তার। তবে নুসরাত জাহান তার বাবার কোনো শ্বাসকষ্ট নেই বলে জানিয়েছেন। নুসরাত জানান, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তার বাবার অন্য কোনো শারীরিক সমস্যা নেই, পাশাপাশি এখন জ্বর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এছাড়া প্রাথমিকভাবে তার করোনা সংক্রমণের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। করোনা সতর্কতার লকডাউনে কঠিন চ্যালেঞ্জের মুখে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। টানা লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্য দোকানপাট সব বন্ধ থাকায় আয়ের পথ বন্ধ। কোনো মতে খেয়ে পড়ে বাঁচাটাই দায়। তার ওপর প্রবাসীর আয়ে নির্ভরশীল থাকা দেশে পরিবারের জন্য বাড়ছে চিন্তা। এমন সংকটে বাংলাদেশ দূতাবাসকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান তাদের। এই ছিল আজকের সব খবর উইথ ZSRM। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TVBD। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।